বইটা পড়তে হলে আপনাকে একটা আলাদা মানসিক প্রস্তুতির দরকার হবে, আপনাকে একটা আলাদা একটা সলিটিউড খুঁজে পেতে হবে, একটা নিঃসঙ্গ জায়গায় বসে আপনাকে একটা মেন্টাল প্রিপারেশন, একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হবে। বইটা পড়ার একটা প্রিপারেশন আছে। আমরা কি নিঃসঙ্গ হওয়ার জন্য তৈরি আছি? আমি ফেসবুকে অত বেশি করে যে একটা বই নিয়ে অনেক পোস্ট দিব বা এইটু করবো, বা ফেসবুকে কেউ একটা কিছু করলো, তখন আমাকে ইনফ্যাক্ট কেউ চিনেও না। অ্যাজ এ রাইটার আমাকে কেউ চিনে না। সো আমি পাঠকের ফিডব্যাক বুঝে ওঠার আগেই, বইমেলায় বইটা আসলো, বুঝে ওঠার আগেই বইমেলাটা আর্লি ক্লোজ করে দিছিল। আমি আসলে পাঠকের ফিডব্যাক ওভাবে করে বুঝি না। অনেকে যেমন বলে আমি খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, ভালো ফিডব্যাক কিভাবে পাই আমি আসলে ঠিক জানা নাই। আমার কাছে বইয়ের ফিডব্যাক মানে হচ্ছে বইয়ের মুদ্রণ শেষ হয়েছে, পকেটে টাকা ঢুকছে কি ঢুকে নাই। ফেসবুকে রিভিউ থাকে বা সোশ্যাল মিডিয়ায় রিভিউগুলো থাকে, গুডরিডসে রিভিউ থাকে, ওগুলো সবগুলোই জরুরি, ওগুলো সেলটাকে বাড়ায়। কিন্তু আসলে সত্যিকার অর্থে পাঠকের ফিডব্যাক ভালো কি মন্দ এটা বোঝা যায় বইয়ের এডিশন শেষ হয়েছে কি হয় নাই। এডিশন শেষ হলে ওটা ভালো ফিডব্যাক, এডিশন শেষ না হলে ওটা ভালো ফিডব্যাক না। তো ফেসবুকে আমরা যে সোশ্যাল মিডিয়ায় আমরা যে ফিডব্যাকগুলো পাই, ওগুলো 80% ফেক ফিডব্যাক। আমাকে একজন চিনে না, আমাকে 2 পয়সার গোনে না, সে হয়তো বা সত্যিকারের ফিডব্যাক দিতে পারে। আমরা 7 ভাই বোনের ফ্যামিলি। আমার ফ্যামিলির যারা সিনিয়র, আমার ইমিডিয়েট বড় বোন আমার থেকে 7 বছরের সিনিয়র, এরা সবাই কিন্তু বই পড়ে। প্রত্যেক ভাই বোনের বাচ্চা আছে মিনিমাম 2টা করে, তো টোটাল 13-14 জন ভাগ্নি ভাগ্নি ভাস্তা আছে। এরা আমার একটা বই ছুঁয়েও দেখে নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাই বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন ও শুনবই আয়োজিত লেখকের গল্প সিজন 2-এ। প্রিয় দর্শক, আপনারা সকলেই কিন্তু জানেন এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে থাকি লেখকের লেখক জীবন সম্পর্কে, তার লেখা বইগুলো সম্পর্কে এবং তার চিন্তাভাবনাগুলো সম্পর্কে। আর সেই সুবাদে আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি বর্তমান সময়ের একজন অন্যতম অনুবাদক এবং কথা সাহিত্যিক, আলভী আহমেদ ভাইয়া। কেমন আছেন ভাইয়া? ঠিকঠাক। আচ্ছা, ঠিকঠাক থাকাটাই আসলে জরুরি, কারণ মানুষ আসলে কখনো ভালো থাকবে মন্দ থাকবে সেটাই, কিন্তু ঠিকঠাক থাকাটা একটা ব্যালেন্স পর্যায়ে। তো আলভী ভাই, শুরুতেই যেটা নিয়ে শুরু করতে চাই, আপনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেন, সেখানে আপনি প্রকৌশলী না হয়ে আপনি চলচ্চিত্র নির্মাণ মাল্টিমিডিয়ার একটা সেক্টরে ঢুকে গেলেন, এবং সেখানে আমরা যেটা জানতে পারি আর কি, যে আপনি আপনার চিত্রনাট্য লেখার ফলাফলে আপনি লেখালেখির ব্যাপারে একটু সক্রিয় হয়ে উঠলেন, এবং পরবর্তীকালে দেখা গেল যে আপনি সরাসরি যে সাহিত্যে প্রবেশ করলেন। এই যে যাত্রা, এই যে গল্পটা সেভাবে কোথাও নেই। আমি চাই যে আজকে আমরাও জানবো এবং আমাদের পাঠক এবং দর্শক যারা আছেন তারা প্রত্যেকেই জানবে। আমরা শুরু থেকেই শুনতে চাই সেই গল্পটা। আসলে যে গল্প কোথাও নেই, সে গল্প আসলে উদ্দেশ্যমূলকভাবেই নেই, কারণ আমি বলতেই চাইনি। আচ্ছা, তারপরেও আপনি যেহেতু বলছেন, আমি একটা পার্টিকুলার টাইম লাইন থেকে গল্পটা বলতে পারি। আমি প্রকৌশলী ছিলাম 2005-এ আমি পাশ করছি। তো তারপরে কি হয়েছে 2020 পর্যন্ত, এই সময়টা আসলে আমি ভিজুয়াল মিডিয়ায় কাজ করছি। তো এই জিনিসটা স্কিপ করে যাচ্ছি, যেহেতু আমরা আজকে বই এবং সাহিত্য নিয়ে কথা বলবো। তো আমার ভিজুয়াল মিডিয়ায় আমার পারফরমেন্স অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, আমার পারফরমেন্স বা আমি কি করছি না করছি, জিনিসগুলো এখানে খুবই অপ্রাসঙ্গিক মনে হবে। তো আমি আমার লেখালেখি আশা নিয়ে কথা বলতে চাই। 2020-এ তখন করোনা, মানে কোভিড আর কি, কোভিড শুরু হলো 2020-এর মার্চে, লকডাউন আসলো। তো বাসায় বসে থাকতে হবে, তো কি করা যায়? তো এইভাবে করে তো বসে থাকা যাবে না দিনের পর দিন, মানে এটা তো একটা বিরক্তির ব্যাপার একদম। তো আমি টুকটাক আগে পরে যে সমস্ত আমি বই টই পড়ছি, সেগুলো টুকটাক 1-2টা চিন্তা করলাম যে অনুবাদ কি করা যায়, 2-1টা অনুবাদ করে দেখি তো নিজের জন্য আর কি। একটা ছোট গল্প করলাম বা 1-2টা ছোট গল্প করলাম, আমার বন্ধু বান্ধবদের তখন অনলাইনে পাঠাইলাম, ওরা পড়াটার পরে আমার এক বন্ধু আছে, আপনারা হয়তো বা চিনবেন, মৌটুসী বিশ্বাস, অভিনয় করে, অভিনয় শিল্পী, খুব ভালো অভিনয় করে। তো মৌটুসী করলো কি, ওই গল্পটা, ও তো চিটাগাংয়ের, তো দীপঙ্কর দার সাথে বাতিঘরের স্বত্বাধিকারী, ওনার সঙ্গে তার পরিচয় আছে। ওই গল্পটাও আমাকে না জেনে দীপঙ্কর দাকে পাঠায় দিছে। আচ্ছা।
তো দীপঙ্কর দা আমার সাথে যোগাযোগ করে যে আপনি কয়টা গল্প করছেন। তো আমি বললাম যে আমি করছি একটা দুইটা, বা তখন আমি অলরেডি 3-4টা করে ফেলছি বা এই টাইপের কিছু। আপনি টোটাল 7-8টা গল্প করেন, আমার মনে হয় একটা পাণ্ডুলিপি হয়ে যাবে, তো করে জমা দেন। আমার তো কোনো কাজ নাই, আর আমি যেটা নিয়ে একবার করতে শুরু করি যে কাজটা, সেই কাজটা না আমি খুব প্যাশন দিয়ে করি, এবং আমি দিন রাত 24 ঘন্টা করি, আমি কোথাও কোনো গ্যাপটা না রেখে করি। তো আমার ওই পাণ্ডুলিপি শেষ করতে 3-4 দিন লাগছে, 4-5টা গল্প শেষ করতে। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার যেহেতু কোনো কাজ নেই এবং আমি একটা কাজ পেয়ে গেছি, এই সময়টাই বোরিং সময়টা আমি কাটাইতে পারতেছি, সো করে ফেললাম। করে ফেলার পরে দীপঙ্কর দার কাছে পাঠানো হলো। দীপঙ্কর দা বললো যে ঠিক আছে, তো এটা পাণ্ডুলিপি তো আমাদের এডিট করতে, বই আকারে আনতে সময় লাগবে, তো আপনি দেখেন। তো তখন রোজা চলে আসলো, সম্ভবত এপ্রিল আর মে মাস, এটা আমি মার্চ মাসের গল্প বললাম। তো দীপঙ্কর বললো আপনি কি আর কিছু অনুবাদ আপনার পছন্দ হয়? আমি বললাম আমার তো একটা আছে, আমার তো খুব প্রিয় একটা উপন্যাস আছে নরওয়েজিয়ান উড, ওটা আমি করতে, কিন্তু ওটা মোটা বই, ওটা করতে সময় লাগবে। বলে আপনি শুরু করেন, আমার মনে হয় যে করে ফেলবেন। আমি ওই রোজার মাসেই শেষ করে ফেলছি, অনুবাদটা শেষ করে ফেললাম আর কি। তো আমার নরওয়েজিয়ান উডটা প্রথম আসলো আর কি বই আকারে। ছোট গল্পের পাণ্ডুলিপি, বাতিঘরের লজিক ছিল, ছোট গল্পের পাণ্ডুলিপি আসলে অতটা সেল হয় না, তো উপন্যাস নরওয়েজিয়ান উড ওটা সেল হবে। তো এইভাবে করে আমি একটা করে শেষ করে পাণ্ডুলিপি জমা দিই। দীপঙ্কর দা বলে আর একটা করেন, এদিকে কিন্তু বই আসতেছে না, কোনো বই আসে না। তো আমি অলরেডি 4টা পাণ্ডুলিপি শেষ করে ফেলছি, হারুকি মুরাকামির অনুবাদ আমি 4টা পাণ্ডুলিপি শেষ করে ফেললাম, আমি দেখি কোনো বই আসে না। তখন হচ্ছে জুন মাস, জুলাই মাস, আমি চিন্তা করলাম আর কত এইভাবে বই ছাড়া অনুবাদ করে যাব। সেই বই আসলো গিয়ে অক্টোবরের শেষে, মানে নভেম্বরের ফার্স্টে বা অক্টোবরের শুরুতে, এরকম জায়গায় প্রথম বইটা আসলো নরওয়েজিয়ান উড। আচ্ছা। তখন আমি বুঝলাম যে এইটা একটা বই, এই পাণ্ডুলিপি লিখলে এরকম একটা বই হয়। তো ওটাই আমার প্রথম বই। তারপরে আমি নিজের মৌলিক লেখার কাজ শুরু করি। মৌলিক লেখার কাজ শুরু করা হচ্ছে গিয়ে আমার নিজের মৌলিক লেখার শুরু আসলে আমি কখনো আমি নিজে লিখবো বা এই টাইপের কিছু এটা করতাম না, আমার প্ল্যানে আমার ছিল না। আমাকে প্রথম আলোর সাহিত্য পাতার ইনচার্জ, মানে সাহিত্য সম্পাদক আলতাফ শাহনিয়াজ ভাই, উনি আমার মুরাকামির 2-একটা ছোট গল্প ওনার অনলাইনে ছাপিয়েছিলেন, 2-একটা সাক্ষাৎকার ছাপিয়েছিলেন মুরাকামির আমার অনুবাদে। তো উনি আমাকে বললেন আপনার তো ভাষা ভালো, আপনার তো সবকিছুই ভালো, তো আপনি নিজে লেখেন না কেন, অনুবাদ করেন কেন? আপনি আমাকে এই আগামীকালকের মধ্যে একটা ছোট গল্প দেন, সামনে শুক্রবার ছাপবো সংখ্যায়। তখন হচ্ছে গিয়ে রবিবার, বললো যে আমাকে মঙ্গলবারের মধ্যে আপনি যদি দিতে পারেন, আমি শুক্রবার সকালে ছাপবো। আমি চিন্তা করলাম কি আছে জীবনে, লিখে ফেলি। ওই রাত 10টায় উনি বললো, আমি ভোর 3:30টার দিকে ওনাকে মেইল করে দিছি লিখে। আমি ভাবছি যে ওনার পছন্দ হবে না, কারণ আমি কি লিখছি না লিখছি আমি কি এবার বুঝি লেখার। তো উনি ভোরে ফোন দিল যে এটা তো খুব ভালো গল্প হয়েছে, তো আপনি ওইভাবে করে লেখা শুরু আর কি, এভাবে করে একটু একটু করে। তো আমার নিজের লেখালেখি যদি বলি, আমি আলতাফ ভাই যদি আমাকে ওই দিন ওইভাবে করে জোর না করতো, তাহলে আমি হয়তো বা নিজে যে লিখবো এটা কখনো মাথায় আসতো না। তো এভাবে করেই লেখাটা শুরু। তো 2020-এ লেখা শুরু করছিলাম, 2020-এর মার্চে। 2021-এর বইমেলায় আমার 4টা বই আসলো, একটা মৌলিক উপন্যাস, 3টা অনুবাদ। তো এই হচ্ছে কি আমার শুরুর জার্নিটা। আপনি যে মৌলিক লিখছেন, এটার সময়কালটা খুব একটা তেমন না, মানে আমি মৌলিক লেখা শুরু করছি 2020-এর সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে প্রথম লেখা শুরু করছি। তো আলটিমেটলি ভেরি শর্ট জার্নি। প্রথম তো যে মৌলিক যে উপন্যাসটা আপনার আসলো বা যে বইটা আপনার আসলো, সেখান থেকে আসলে পাঠকদের ফিডব্যাক কেমন পেয়েছিলেন আপনি? আপনার চোখে কেমন লেগেছে? ওটা তো আসলে পাঠকদের ফিডব্যাক আমার চোখে তো পড়ে না, কারণ হচ্ছে গিয়ে আমার কাছে 1-2টা মেইল আসে হয়তো, আর আমি ফেসবুকে অত বেশি করে যে একটা বই নিয়ে অনেক পোস্ট দিব বা এইটু করবো, বা ফেসবুকে কেউ একটা কিছু করলো, আর তখন আমাকে ইনফ্যাক্ট কেউ চিনেও না, অ্যাজ এ রাইটার আমাকে কেউ চিনে না। সো আমি পাঠকের ফিডব্যাক বুঝে ওঠার আগেই, বইমেলায় বইটা আসলো, বুঝে ওঠার আগেই বইমেলাটা আর্লি ক্লোজ করে দিছিল। আপনার মনে আছে কিনা, 2021-এ কোভিডের কারণে শুরু করে আর্লি ক্লোজ করে দিয়েছিল। মানে যখন আপনার উত্থানের সময় তখনই এইরকম একটা সময় থাকে উত্থান, মানে ওই বইমেলাটা হয়তো বইটা থাকলে হয়তো আরো কিছু হইতো, তবে ওই বইটারও সেকেন্ড এডিশন আসছে, তো মানে দ্বিতীয় মুদ্রণ আসছে আর কি, এডিশন বলতেছি। আমি আসলে পাঠকের ফিডব্যাক ওইভাবে করে বুঝি না। অনেকে যেমন বলে আমি খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, ভালো ফিডব্যাক কিভাবে পাই আমি আসলে ঠিক জানা নাই, আমি বুঝি না। কারণ বইটা আমার কাছে বইয়ের ফিডব্যাক মানে হচ্ছে বইয়ের মুদ্রণ শেষ হয়েছে, পকেটে টাকা ঢুকছে কি ঢুকে নাই। আমি তো আপনার বইটা খুব ভালো হয়েছে এটাকে ফিডব্যাক মনে করি না। আচ্ছা, ওই বই থেকে আমার পকেটে টাকা ঢুকলে ওটা খুব ভালো ফিডব্যাক, আদারওয়াইজ ইটস নো গুড ফিডব্যাক। এটা অফকোর্স এটাই আসলে আলটিমেটলি যখন একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টিস একটা
আপনার প্রিন্টে চলে যায় বা একদম পাবলিকলি চলে আসে, তখন সেটার তো ভ্যালুয়েশন দাঁড়াবে ওভাবেই যে এটার সেলিং এর উপরে, যে কি পরিমাণ সেল হলো, সেলের মাধ্যমে তো ফিডব্যাকটা বোঝা যাবে। যদি 1000 কপি সেল হয়, 10,000 কপি সেল হয়, তাহলে তো বোঝা যাবে না আসলে ফিডব্যাকটা ওই রকম। আবার যদি এক মুদ্রণ শেষ না হয়, তাহলে বোঝা যাবে না ফিডব্যাক ওই রকম না। এটা যৌক্তিক আমি মনে করি। মানে আমি আসলে পাঠকের ফিডব্যাক বলতে আমি কাউকে ছোট করছি না, কাউকেই বড় করছি না। মানে ফেসবুকে রিভিউ থাকে বা সোশ্যাল মিডিয়ায় রিভিউগুলো থাকে, গুডরিডস এর রিভিউ থাকে, ওগুলো সবগুলোই জরুরি, ওগুলো সেলটাকে বাড়ায়। কিন্তু আসলে সত্যিকার অর্থে পাঠকের ফিডব্যাক ভালো কি মন্দ এটা বোঝা যায় বইয়ের এডিশন শেষ হয়েছে কি হয় নাই। এডিশন শেষ হলে এটা ভালো ফিডব্যাক, এডিশন শেষ না হলে ওটা ভালো ফিডব্যাক না। এখানে ফিডব্যাকের তো আসলে দুইটা অর্থ দাঁড়ায়। এক হচ্ছে কি আপনার সেল দিয়ে, আর এক হচ্ছে কি আপনার মানে যারাই কিনেছে, ধরেন একটা এডিশন শেষ হলো, একটা এডিশন যেই মানুষগুলো কিনেছে তারা বেশিরভাগ মানুষই দেখা গেল তারা ফেসবুকের মাধ্যমে হোক, অন্যান্য মাধ্যমে হোক, তারা বইটি সম্বন্ধে তাদের মন্তব্য জানিয়েছে, এবং মন্তব্যটা যদি বেটার হয় তাহলে তো বোঝা যাবে যে আসলে মানুষের কাছে সেভাবে এই জিনিসটা আসলে প্রভাব ফেলেছে। এটাও কিন্তু ফিডব্যাক। এখানে একটা প্যারাডক্স আছে ভাই। আপনি আমার একটা বই কিনলেন, আপনি আমার পরিচিত, আপনি বইটা পড়লেন, ভালো লাগলো না। ধরেন আপনি আমার লাস্ট যে বইটা বের হয়েছে আফরিন, আপনি কিনলেন, কেনার পরে আপনার ভালো লাগলো না, আপনি কিন্তু ফেসবুকে পাবলিক পোস্টে বলবেন না আমার ভালো লাগে নাই। আপনি হয়তো আমাকে আড়ালে করে ডাকে, ভাই আপনার এই বইটা ভালো হয় নাই, এটাও বলার সম্ভাবনা খুব কম। আপনি আমার যেহেতু পরিচিত, আমি কষ্ট পেতে পারি, এইভাবে বলবেন না। তো ফেসবুকে আমরা যে সোশ্যাল মিডিয়ায় আমরা যে ফিডব্যাকগুলো পাই, ওগুলো 80% ফেক ফিডব্যাক। আমাকে একজন চিনে না, আমাকে 2 পয়সার গোনে না, সে হয়তোবা সত্যিকারের ফিডব্যাক দিতে পারে। সে হয়তোবা বলতে পারে ভাই আপনার বইটা গু হয়েছে, কিন্তু এই লোকটা যে বলছে আপনার বইটা গু হয়েছে, এই ফিডব্যাকটা আমার পর্যন্ত পৌঁছানোর কোনো ওয়ে নাই, কারণ আমি তার সাথে কানেক্টেড না। আমি যাদের সাথে কানেক্টেড তারা আমাকে আমার এই বইটাকে খারাপ বলে সচরাচর পোস্ট দেয় না, দিলেও খুবই ব্যতিক্রম। তো আমরা এই যে একটা সোশ্যাল মিডিয়ায় ফিডব্যাক কাউন্ট করে আমরা বলতেছি যে এই বইটা অনেক ভালো হয়েছে বা অনেক খারাপ হয়েছে, ইটস টোটালি ট্র্যাশ ফিডব্যাক। এটা নিঃসন্দেহে অবশ্যই এটাও একটা বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর বর্তমানে ফেক রিভিউ, ফেক হচ্ছে কি আপনার ওই স্ক্যাম যেটাকে বলি আমরা, মানে ফেক ভাবে দেখানো, এটা আসলে অনেক বড় কিছু। আসলে যদি মানে ভালো মতো দেখা যায়, আমরা যারা আসলে বই নিয়ে কাজ করি, আমরা যখন এটা নিয়ে ভালো মতো জানতে যাই আসলে এত হঠাৎ করে হাইপ ক্রিয়েট ব্যাপারটা কি, ভেতরটা যখন স্টাডি করতে যাই তখন দেখি যে আসলে কিছু না কিছু গলা থাকে। সব বইয়ে না, অনেক ক্ষেত্রেই এটা ঘটে। আমি যে এই কথাগুলো বললাম, এটা আমি একদমই আমার পয়েন্ট অফ ভিউটা বললাম, আমি ব্যক্তিগতভাবে কি আমার অভিজ্ঞতাটা বললাম। আপনার ক্ষেত্রে ধরেন অভিজ্ঞতাটা আলাদা হতে পারে, আপনি আরেকজন রাইটার, সাম এক্স আরেকজন রাইটার, সাম ওয়াই আরেকজন রাইটার, তাদের ক্ষেত্রে আলাদা আলাদা অভিজ্ঞতা হতে পারে। একদম। আপনি যেহেতু আমাকে প্রশ্ন করছেন, আমি আমার নিজের অভিজ্ঞতা বললাম, একদম। এটা আমি জেনারেলাইজ করছি না, কিন্তু না, নিজের অভিজ্ঞতাটাই তো আসলে মানুষের শেয়ার করা উচিত, কারণ সে যেটা দেখেছে, সে যেটা মানে বুঝেছে সেটাই তো বলা উচিত আসলে। সেখান থেকে যদি প্রশ্ন করি যে বর্তমানে বলা হচ্ছে যে ইয়াং জেনারেশন বা বর্তমানে একটা আফটার 90 যে জেনারেশনটা আসে তারা হচ্ছে কি খুব একটা বই পড়ে না। আগের জেনারেশনের সব ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই বই পড়তো, এবং বই পড়ার ব্যাপার নিয়ে অনেক ধরনের কনফ্লিক্টিং আলাপ আলোচনা আছে। আপনি হয়তো শুনে থাকবেন, কেউ বলে যে না এখন অনেকেই দেখি বই পড়ে, কেউ বলে একেবারেই কেউ বই পড়ে না। এই যে বই পড়া নিয়ে যে আলাপটা, আপনি তো একজন সক্রিয় লেখক, তো আপনার কাছে এই ব্যাপারটা আসলে কি মনে হয়? আমি আবারও নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে হয়, আমার একটা বড় ফ্যামিলি। হ্যাঁ, আমার টোটাল ফ্যামিলিটা বড়। আমরা 7 ভাই বোন, আমরা 7 ভাই বোনের ফ্যামিলি। আমার ফ্যামিলির যারা সিনিয়র, আমার ইমিডিয়েট বড় বোন আমার থেকে 7 বছরের সিনিয়র, এরা সবাই কিন্তু বই পড়ে। প্রত্যেক ভাই বোনের বাচ্চা আছে মিনিমাম 2টা করে, তো টোটাল 13-14 জন ভাগ্নি ভাস্তা আছে। এরা আমার একটা বই ছুঁয়েও দেখে নাই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এই জেনারেশন এই জেনারেশন তারা বইয়ের ব্যাপারে খুব একটা আগ্রহী না। এটার কোনো কারণ কি আপনার কাছে আপনি দেখেছেন? অবশ্যই কারণ আছে। বই একটা স্লো আইটেম। আমি নেটফ্লিক্সে একটা বিনোদন পেয়ে যাচ্ছি, আমি স্মার্টফোনে একটা বিনোদন পেয়ে যাচ্ছি, আমি টিভিতে একটা বিনোদন পেয়ে যাচ্ছি। আমাকে একটা বই, আপনি যখন একটা বই ধরবেন, বইটা আপনাকে একটা নিঃসঙ্গ করে দিবে। আপনি এই অনেকের মধ্যে থেকে আপনি এই বইটা, এখানে আমরা যে 4-5 জন আমাদের সাথে যারা ব্যাকএন্ডে কাজ করছেন, ক্যামেরা, এখানে বসে আপনি একটা বই পড়তে পারবেন না। হ্যাঁ, এখানে বসে আপনি বই পড়তে পারবেন না। বইটা পড়তে হলে আপনাকে একটা আলাদা মানসিক প্রস্তুতির দরকার হবে, আপনাকে একটা আলাদা একটা সলিটিউড খুঁজে পেতে হবে, একটা নিঃসঙ্গ জায়গায় বসে আপনাকে একটা মেন্টাল প্রিপারেশন, একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হবে। বইটা পড়ার একটা প্রিপারেশন আছে। আমরা কি নিঃসঙ্গ হওয়ার জন্য তৈরি আছি? আমরা তো তৈরি নাই। আমরা তো আসলে ভিড় ভাট্টা বা এই টাইপের ব্যাপারের জন্য তৈরি আছি, এবং ইয়াং জেনারেশন এই সলিটিউড ব্যাপারটাকে নিতে চায় না, এবং এটাকে না নিতে চাওয়ার মধ্যে আমি কোনো ডিসক্রেডিট দেখি না। কে সাথ করে এই ব্যাপারটা নিতে চায়। আপনি যখনই বই পড়বেন,
আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি ভিড় ভাট্টাকে এড়ায় একটা মানে নিঃশব্দ জায়গায় বসে আপনি কাজটা করার চেষ্টা করতেছেন। আর আপনি এখানে বসে কানে হেডফোন লাগায় আপনি নেটফ্লিক্সের একটা সিরিয়ালের বাকি অর্ধেক দেখে ফেলতে পারবেন। আপনারা কথা বলতেছেন, আমি হেডফোন লাগাই আমি দেখে ফেলতে পারবো, এইভাবে করে বইটা পড়তে পারবে না। সো বই একটা সেই হিসাবে আধুনিক জামানার অন্যান্য, তার যে আগে বইয়ের প্রতিযোগী ছিল বই, একটা বইকে ধরেন হুমায়ুন আহমেদ যখন লিখছেন, হুমায়ুন আহমেদের বইয়ের সঙ্গে আমরা বলতে পারতাম ইমদাদুল হক মিলনের বইটা বেশি সেল হবে এই বই মেলায় নাকি হুমায়ুন আহমেদের বইটা সেল হবে, এইটা নিয়ে একটা ব্যাপার ছিল। এখন একটা বই আসছে, ধরেন আমার বইমেলায় একটা বই আসছে, আশফাক নিপুণের একটা ভিজুয়াল কন্টেন্টও আসছে হইচই প্ল্যাটফর্মে, আবার একই মাসে ধরেন একটা সিনেমাও আসছে। এখন আমার বইয়ের বিকল্প হিসাবে দাঁড়ায় যাচ্ছে ওই ওটিটি কন্টেন্ট, ওই সিনেমা, যেগুলো অনেক বেশি হ্যাপেনিং এর জায়গা, ফ্রেন্ডস নিয়ে এনজয় করা যায়, আমি ফ্রেন্ড নিয়ে হলে যায় দেখবো, এটা এই করবো সেই করবো। আমার একটা বরাদ্দ টাকা ছিল বিনোদন পারপাস 1000 টাকা, ওই বরাদ্দ টাকাটা আমি ভাগ করে দিচ্ছি অনেক কিছুর মধ্যে, টোটাল ভিজুয়াল মিডিয়া থেকে শুরু করে সবকিছুর মধ্যে আমি বরাদ্দ টাকাটা ভাগ করে দিচ্ছি। সো বইয়ের রিডার অবশ্যই কমছে, মানে এটা হতাশ হওয়ার কোনো ব্যাপার না, এটাই হওয়ার কথা, যেটা প্র্যাকটিক্যাল সেটা আমাদের মেনে নিতে হবে, নিঃসন্দেহে মেনে নিতে হবে। তবে এখানে আমার কাছে যেটা কনফ্লিক্টিং মনে হচ্ছে যে বইটাকে শুধুমাত্র বিনোদনের বিষয় বলে মনে করা হচ্ছে। যদি বিনোদনের বিষয় মনে করাই হয় তাহলে নিঃসন্দেহে বিনোদনের আরো অনেকগুলো মাধ্যম আছে এবং বই সেখানে মাত্র একটা। আমি কিন্তু বই বিনোদনের জন্য পড়ি, আমি কোনো কিছু শেখার জন্য বই পড়ি না। আমি পার্টিকুলারলি বলি আমার নিজের কথা, আমার যে বই পড়তে ভালো লাগে না, আমি 1 পৃষ্ঠা পড়ার পর যদি বই আমাকে না টানে, 2য় পৃষ্ঠা না টানে, আমি বই পড়ি না। যত ভালো রাইটারের বই হোক, যত বিখ্যাত বই, যত নামটা কি শুনি, আমি বইটা একেবারেই বিনোদনের জন্য পড়ি। আমি যে এত বই পড়ি, আমি এর মধ্যে বিনোদনই খুঁজি, আর কিছু খুঁজি। কিন্তু আলভি ভাই, এখানে একটা বিষয় আছে যে আমরা হয়তো বা আপনি বা আমি ধরুন যে আমরা বিনোদনের জন্য কথা সাহিত্য বা কবিতা পড়ছি, কিন্তু বইয়ের জগৎটা অনেক বৃহৎ। এটা আমরা সবাই জানি যে বইয়ের জগৎটা অনেক বৃহৎ। এখানে মানে যেমন গবেষণা আছে, কথা সাহিত্য আছে, কবিতা আছে, এরকম অসংখ্য ধারা উপধারা আছে। তো সেই জ্ঞানের জগতে বিচরণ করার জন্য কিন্তু বই পড়ার বিকল্প আপনি নেটফ্লিক্স কিংবা অন্য কোথাও পাবেন না। এখানে হয়তো বা হ্যাঁ ভালো গল্প আছে, অনেক ভালো সিনেমা আছে যেগুলো আসলে বইয়ের মতো করে অনেক দীর্ঘ, আমাদেরকে অনেক গভীর জ্ঞান আমাদেরকে দেয়। কিন্তু আপনার যদি ভালো কোনো গবেষণা জানতে হয়, সেটা কিন্তু আসলে সিনেমায় আমার মনে হয় না কোনোভাবে সম্ভব। সেটা তো আপনার মানে ওই আপনি যে ফিল্ডের কথা বলছেন ওটা তো একটা ডিফারেন্ট ফিল্ড। ওই ফিল্ডে তো আসলে পড়াশোনার কোনো বিকল্প নাই। মানে আপনি নেটফ্লিক্স দেখে এসএসসি পাস করতে পারবেন না, বিশ্ববিদ্যালয়ে পাস করতে পারবেন না। আমি একাডেমির বাইরে, হ্যাঁ, তো আপনি একাডেমিকের বাইরেও আপনার যখনই একটা সত্যিকারের নলেজ দরকার হবে তখন বই আসলে শেষ ভরসা। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, জায়গা থেকে যদি এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যেভাবে করে কোশ্চেনটা শুরুতে করছিলেন যে ওভারঅল একটা জেনারেশন কি নিয়ে, এই জেনারেশন বই পড়ছে কি পড়ছে না, আমাদের কোশ্চেনটা কিন্তু ছিল ওভারঅল মানে আমার রিসার্চ, মানে আমি জ্ঞানের জন্য বা আমি এটা নিয়ে গবেষণা করব, এই টাইপের কাজের জন্য বই কজন পড়ে? আসলে যদি বলেন তাহলে আসলে এটার সংখ্যা হয়তো কম হবে, কিন্তু খুবই কম হবে। হ্যাঁ, খুবই কম হবে। কিন্তু আসলে আমাদের যদি আসলে বুদ্ধিভিত্তিক উন্নয়নের প্রয়োজন হয়, চিন্তার উন্নয়ন করতে হয়, শুধুমাত্র তো কথা সাহিত্য তো হবে না, শুধুমাত্র কবিতা দিয়ে হবে না। সেক্ষেত্রে গবেষণামূলক যে বইগুলো আছে, শুধুমাত্র বিজ্ঞান বা গণিত এগুলো না, যে গবেষণামূলক অনেক ধারার ভাষা বিষয়ক বই আছে, অনেক ধরনের বই আছে, সেই বইগুলোর কিন্তু আসলে বিকল্প আসলে কোনো মাধ্যম হতে পারে না। সে তো বটেই, মানে এই ব্যাপারে আমি কোনো আর্গুমেন্টে যাচ্ছি না। না, অবশ্যই এটা তো অবশ্যই, মানে বইয়ের বিকল্প তো কিছু ক্ষেত্রে বইয়ের তো কোনো বিকল্প হয়ই না। তবে আপনি যেটা বললেন এই ক্ষেত্রে আমি মানে পুরোপুরি একমত যে আসলে সহজ বিনোদনের পথ অনেকটাই খুলে গেছে এবং অনেক ধরনের মাধ্যম হয়ে গেছে। নেটফ্লিক্স একটা মাধ্যম, এরকম শতাধিক মাধ্যম আমাদের কাছে আছে। এখন হাতের মুঠে ইউটিউব আছে, আমরা চাইলেই হাজার লাখ গান আমরা ফ্রিতে শুনতে পারছি। তো এইরকম অনেক ইজি মাধ্যম হয়ে গেছে বিনোদনের। হয়তোবা এই জন্যই হয়তোবা বিনোদন জাতীয় যে বইগুলো আছে, কথা সাহিত্যের যেই থ্রিলার বই হতে পারে, সেটা কথা সাহিত্য হতে পারে, এই জাতীয় গল্পের বইগুলো হয়তোবা চাহিদা এই জন্য কমে গেছে। আমার কাছে এটাই মনে হচ্ছে। মানে আপনি একটা, যদি আমি সিম্পলিফাই করি, যে বই পড়ে এবং যে বই লিখে, দুজনকেই প্রথম মেনে নিতে হবে যে আমি একা হয়ে যাব। আমাকে যে মানুষ প্রশ্ন করে যে দিনের পর দিন একা ঘরের মধ্যে কেমনে কাটাস, বিষয়টা হচ্ছে আমি এই জীবন বেছে নিছি, ইটস মাই চয়েস। আমার একা থাকতে ভালো লাগে, একা বসে আমার একটা জিনিস নিয়ে, একটা আইডিয়া নিয়ে নার্সিং করতে ভালো লাগে, এই কারণেই আমি এই জীবন বেছে নিছি। সো আমি একা অনেকেই বাসায় এসে দেখে যে আমি একা বসে আছি এবং আমাকে জিজ্ঞেস করে কয়দিন বেরোস না বাসার অবস্থা দেখে। তো আমি বলি যে আমি এই জীবন ইচ্ছে করেই বেছে নিছি, আমার এইটাই ভালো লাগে। এখন তোমার চয়েস আলাদা,
আপনার চয়েস আলাদা, তার চয়েস আলাদা, তার চয়েস আলাদা, এক একজনের চয়েস আলাদা। একজন হয়তোবা হ্যাং আউট করতে ভালোবাসে বা একজন ফুর্তি করতে ভালোবাসে, আমি তাকে কোনোভাবেই ছোট করছি না বাবা, আমি যে অনেক বড় সেটাও বলছি না। প্রত্যেকের চয়েস আলাদা, যে যেটা চয়েস করে সে সেটা করবে। এই যুগে আপনি জোর করে বই পড়ো আন্দোলন করে কাউকে দিয়ে বই পড়াতে পারবেন না, কিছু হবে না। শুধু আমি মনে করি এটা একদম রাইট, এবং আমি এই ক্ষেত্রে মনে করি যে আসলে এটা বই পড়ার যে আনন্দটা, এটা আসলে বই না পড়লে তো বোঝা সম্ভব না, যেমন সিনেমার আনন্দ না দেখলে বোঝা সম্ভব না, একই রকমই তো বই পড়ার আনন্দটা বা বইয়ের বিকল্প বা বইয়ের গুরুত্ব যাই বলি না কেন, এই জিনিসটাকে বোঝানোর জন্য ইন এ পজিটিভ ওয়ে যে অ্যাপ্রোচগুলো আছে সেগুলো করা যেতে পারে। যে বই পড়ো না কেন, এই করো না কেন, এই জিনিসটা করা যাবে না, এক্সট্রিমিস্ট হওয়া যাবে না। মানে এটা আমার কাছে মনে হয়েছে বড় আধুনিক মানে নতুন প্রজন্মকে বই পড়াতে হলে আপনার ধরেন একটা পছন্দের বই যেটা ওর টেস্টের সাথে যেতে পারে, ধরেন ও মার্ভেল সিরিজের মুভি দেখে, আপনি একটা ফ্যান্টাসি বই ওকে দেন, একদম একটা ফ্যান্টাসি বই দেন যেটা ও পড়তে মজা হবে। ও যদি একবার মজা পায় ও নিজ থেকেই দ্বিতীয়টা পড়বে। সবচেয়ে বড় সমস্যা যেটা বই পড়ার, আর এই প্রজন্ম বই পড়বে না, এরা একা হতে ভয় পায়। মানে বই আপনি যখন বই পড়বেন আপনাকে একা হতে হবে, এরা একা হতে ভয় পায়, এরা এদের একা এবং সম্পূর্ণ একটা আলাদা জগতের মধ্যে চলে যেতে ওই জার্নিটার জন্য ওরা প্রস্তুত কিনা আমার যথেষ্ট ডাউট আছে। একদম। আচ্ছা আলভি ভাই, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি একটা সময় অর্থাৎ মানে 90-এর দশক বা এর আগ পর্যন্ত যেই ধরনের জীবন ভিত্তিক বা সমাজ কেন্দ্রিক যে সাহিত্যগুলো পাওয়া যেত, মানে দেখা যেত, পড়া যেত, সেই ধরনের বই কিন্তু বর্তমান সময়ে খুব একটা প্রকাশিত হচ্ছে না। এটা আলাপ মানে চলে যে আসলে খুব একটা গভীর সাহিত্য বা গুরুত্বপূর্ণ সাহিত্য হচ্ছে না, মানে কথা সাহিত্যের জনরার মধ্যে। তো এইটা আমিও আসলে বই টই পড়ি, রেগুলারই পড়ি, এবং বই নিয়ে যেহেতু কাজ করি আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ হচ্ছে, হয়তো খুব কম হচ্ছে, কিন্তু খুব ওইরকম আগে যেমন হতো সেরকম আর কি হচ্ছে না। এক্ষেত্রে আপনার কি মনে হয় আসলে ব্যাপারটা কতটুকু সত্য, বা আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা কিছু বলা নাই ব্যাপারে, আমি আসলে এই জিনিসগুলো নিয়ে ভাবিই নাই। আমি আমার মতো করে কাজ করি, আমার যে বই পড়তে ইচ্ছা করে সে বই পড়ি। যেমন আমি পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের কতবার পড়ছি হত্যা নেই। আমি অনেক বই আছে, আমি একই বই অনেকবার অনেক দিন কিছু ভালো না লাগলে আমি এই বইটা আবার পড়ি, এই বইটা ভালো লাগছিল, এটা আমার হতাশ করবে না। সো আমার আসলে ওই অনেক বেশি এক্সপেরিমেন্ট, এই যুগের কোন রাইটার কি পড়ছে আমি এত এক্সপেরিমেন্টের মধ্যে যেতে চাই না। আমার এই যুগের প্রায় সব রাইটারই একটা করে বই পড়া আছে। আমি যে রাইটারের বই পড়তে ভালো লাগে, মানে ভালো লাগছে একটা বই পড়ে, আমি তার দ্বিতীয় বই কিনি। তো আর যার বই পড়ে ভালো লাগে নাই আমি তার দ্বিতীয় বই কিনি না। আমার কাছে হিসাবটা খুব সহজ। ভাই আপনি তো হারুকি মুরাকামিকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন মানে আপনার করার মধ্যে, এবং বাংলাদেশে ওয়ান অফ দ্য টপেস্ট বলা যায়, মানে আমাদের দেখায় আর কি। তো এই যে এত কাজ করলেন মুরাকামিকে কেন্দ্র করে, এত কাজের পেছনে নিশ্চয়ই আপনার বিশেষ কোনো কারণ বা অনুপ্রেরণা, বিশেষ কোনো চিন্তা বা কোনো কিছু তো অবশ্যই রয়েছে। সেটা আসলে কি মনে হচ্ছে, মানে আপনি মুরাকামির কোন দিকটা আসলে তুলে ধরার বেশি চেষ্টা করেছেন, বা কি ভাবনা কাজ করেছে এর মধ্যে? মুরাকামিকে আসলে আমি আবিষ্কার করি আমার খুব একটা বিষণ্ণ সময় আর কি। আমি এটা নিয়ে একটা দীর্ঘ লেখা লিখেছিলাম সমকালে, তো আমি ওটার রিপিটেশন করতে চাচ্ছি না। আপনার যারা ভিউয়ার তাদের যদি আগ্রহ থাকে, আপনারা যখন এই ভিডিওটা দিবেন কমেন্ট বক্সে ওই পত্রিকার লিঙ্কটা দিয়ে দিয়েন, কারণ ওইটা একটা বিশাল গল্প। এবং ওই গল্পটা লিখতে যতটা মজা লাগে ওইটা বলতে গেলে এটা ততটা মজা শোনাবে বলা সম্ভব না, ব্রিফলি সবকিছু বলা সম্ভব না। হ্যাঁ ঠিক আছে, এটা একটা দীর্ঘ গল্প। তবে মুরাকামির অনুবাদ করতে আমার কেন ভালো লাগে, এটা হচ্ছে আমার মুরাকামির ভক্ত হওয়ার গল্প। মুরাকামি কি করে ভক্ত হলাম, মুরাকামি অনুবাদ করতে আমার কেন ভালো লাগে সেটা আমি বলতে পারি খুব সংক্ষেপে। আমি অন্য কারো লেখা অনুবাদ না করে মুরাকামির অনুবাদ করেছি। ইনফ্যাক্ট আমি অন্য কারো অনুবাদ ওরকম করি নাই। আমি লাস্টে একটা বই অনুবাদ করলাম স্কট ম্যাকমিলানের, যেটা হচ্ছে গিয়ে আশার জয় বইটার নাম। এটা হচ্ছে গিয়ে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জীবনী। তো এটা বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে। আমি এই বইটা অনুবাদ করতে যেয়ে আমি বুঝতে পেরেছি, মুরাকামির বাইরে আমি এটা প্রথম একটা বড় অনুবাদ করলাম। এই বইটা অনুবাদ করতে যেয়ে আমি বুঝতে পেরেছি সবার জন্য সব জিনিস না। আপনি যখন অনুবাদ করবেন আপনার জুতো জোড়া খুলে লেখকের জুতো জোড়ায় আমার পা গুলাতে হবে। ধরেন আমি যে জুতা পরে এখানে আসছি ওই জুতাটা খুলে আমি আপনার বই অনুবাদ করতেছি, আপনার জুতার মধ্যে আমার পা দুইটা ঢোকাতে হবে। তো আপনার জুতায় আমি পা যে গলাবো, আপনার জুতাটা সাইজে অনেক বড় হইতে পারে বা সাইজে অনেক ছোট হতে পারে, সাইজ মিলানোর ব্যাপার আছে। মুরাকামির যে গদ্যের যে রিদম, যে টোন, ওই টোনটা আমি ধরতে পারি আমার বাংলা গদ্যের টোনে। আমাদের জুতার সাইজ মিলে, আচ্ছা আচ্ছা, আমাদের জুতার সাইজ মিলে বলে আমি মুরাকামি অনুবাদ করি। ধরেন আমি কাফকা অনুবাদ করতে গেলে আমার জুতার সাইজ মিলবে না, ওইটা খুবই খটোমটো একটা অনুবাদ হবে, গালিও দিতে পারেন আমাকে। সো আলটিমেটলি এইটা হচ্ছে কি
আমি করতে 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 বুঝছি আমার সাথে রক্তের গ্রুপ মিলে যাচ্ছে, রক্তের গ্রুপ যেহেতু মিলে যাচ্ছে আমি এটা নিয়ে আগাইতে পারি সামনে। তো এটা কাজ করতে করতে আবিষ্কার করা। প্রপার ট্রানজিশন। আচ্ছা, আপনার লেখা জীবন অপেরা এই বইটির আমরা আপনার মুখ থেকে এর গল্পটা শুনতে চাই, বা এই যে বইটি লিখলেন একটি মৌলিক বই, তো এই বইটি লেখার পেছনে যে কাহিনী, এই কাহিনীটা আমরা পাঠকদেরকে জানাতে চাই, কারণ অনেকেই আসলে জানতে চায়, তারা জানার সুযোগ পায় না। কাহিনী নেই কোনো, একদিন বসে বসে লেখা শুরু করলাম, মাসখানেক লাগলো, লিখে শেষ করে ফেললাম। আমার কাহিনীগুলো এরকমই হয়, তেমন কোনো কাহিনী নেই। তবে বইটা লিখতে গিয়ে একটা বিপদে পড়ছিলাম। বইটাতে আমি হুট করে একটা মাঝখানে বলতে চাই, সেটা হচ্ছে বইটা শুরু করছিলাম যে চ্যাপ্টার দিয়ে কিছু দূর যাওয়ার পর মনে হলো বইটা যেখান থেকে শুরু করা উচিত না, অন্য জায়গা থেকে শুরু করা উচিত। ওই চ্যাপ্টারটা ঠেলতে 7 নম্বর চ্যাপ্টারে পাঠালাম। আচ্ছা, এরকম একটা ব্যাপার। বইটা লিখতে লিখতে আমার কোনো প্ল্যানিং এর মধ্যে ছিল না, কারণ আমি তো চক আউট করে লিখি না যে এই চ্যাপ্টারে এই লিখবো, এই চ্যাপ্টারে এই লিখবো। ওই যেভাবে করে লিখতে থাকি ওভাবে করেই লিখে যাই, কন্টিনিউ হয়ে যায়। হ্যাঁ, তো লিখতে লিখতে থার্ড চ্যাপ্টারের শেষে আমার দেখলাম যে নিউমারোলজি বলে একটা ব্যাপার চলে আসলো। আমি মানে ভাগ্য, নিউমারোলজি এই টাইপের ব্যাপার চলে আসলো। তো আমি তো এই ব্যাপারে কিছু জানি না, আমার কোনো নলেজ নেই, মানে এটা টার্মটা চলে আসছে, এবং একটা ক্যারেক্টার যে নিউমারোলজি চর্চা করে এর টার্ম চলে আসলো। তো আমি আলটিমেটলি নিউমারোলজির প্রচুর বইপত্র কিনে নিয়ে আসলাম বাসায়। আমার বই লেখা স্টপ হয়ে থাকলো। আমি 1 মাস 2 মাস 3 মাস পড়াশোনা করলাম, ওই নিউমারোলজি ব্যাপারটা পড়াশোনা করে তারপরে আবার 4th চ্যাপ্টার থেকে লেখা শুরু করছি। তো এরকম কিছু ব্যাপার হয় আমার লিখতে যে, যেমন লাস্ট যে উপন্যাসটা এবারে বইমেলায় আসবে, এই উপন্যাসটা লিখতে হঠাৎ করে একটা পর্যায়ে দেখলাম একটা জিনিস দাঁড়ায় যাচ্ছে, একটা মানুষের শ্যাডো, সেটার দৈর্ঘ্য ধীরে ধীরে কমে যাচ্ছে। তো আমার এটা কি আসলে সম্ভব? ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার ছায়ার দৈর্ঘ্য একটু একটু করে কমে যাচ্ছে। তো আমি শ্যাডো বিষয়ক যতগুলো ফিকশন আছে, নন ফিকশন আছে, সবগুলো জোগাড় করলাম, সবগুলো জোগাড় করে পড়লাম 1 মাস। 1 মাস পড়ার পরে আমি ওই বইয়ের 6th চ্যাপ্টার এসে আটকাইলাম। তো আমি 7th চ্যাপ্টারে যেয়ে ওই বইয়ের 7th চ্যাপ্টারটা লেখার আগে আমি 1 মাস শুধু পড়ছি, কারণ আমাকে জিনিসটা আগে বুঝতে হয়েছে যে এটা যেটা আমি লিখতেছি এটা কি মেক বিলিভ হচ্ছে কিনা। তো আমাকে আগে বুঝতে হয়েছে ব্যাপারটা। তো আমি লিখতে যে অনেক জায়গায় আটকে যাই, আমার জ্ঞানের স্বল্পতা আছে, তো যেটুকু স্বল্পতা আছে ওইটুকু আবার পড়াশোনা করে পুষাই নেই, তখন আবার ওই যেটুকু যেখানে লেখা শেষ করছি ওখান থেকে আবার লেখা শুরু করি। আচ্ছা, আপনার লেখা যে ব্লাইন্ড স্পট বইটি, এই বইটির স্টোরিটা যদি আমাদেরকে একটু শোনাতেন, বলতেন। এইটা একটা ছোট গল্পের বই, ছোট গল্প সংকলন, 11টা গল্প আছে। ট্যাগলাইন হচ্ছে 11 জন নিঃসঙ্গ মানুষের গল্প, প্রতিটা মানুষ নিঃসঙ্গ। তারা তাদের মতো করে তাদের লোনলিনেসটাকে ডিল করে। আলভি ভাই, আপনার লেখা লোনলি অক্টোবর, এই বইটার গল্পটা খুব ইন্টারেস্টিং আমি শুনেছি। তো এই ইন্টারেস্টিং গল্পটাই আমি আপনার কাছ থেকে শুনতে চাই। একটা খোঁচামারি? হ্যাঁ, শিওর। আচ্ছা, লোনলি অক্টোবরের গল্পটা ইন্টারেস্টিং শোনার পরে আপনি পড়েন নাই কেন? আমার কাছ থেকে শুনতে চান কেন? কারণ আমরা আপনার মুখ থেকেই জানাতে চাই পাঠকদেরকে সরাসরি, কারণ এটা আমরা মনে করছি যে আপনার মুখ থেকে যদি পাঠকরা শুনতে পারে বা দর্শকরা শোনে, তাহলে এই শোটা আরো আনন্দময় হবে। একটা উপন্যাসের গল্প আসলে এভাবে করে মুখে বলা যায় না, আমি তারপরে সংক্ষেপে একটু চেষ্টা করি। সেটা হচ্ছে একটা শুটিং এর দল, তারা আখাউড়ায় যায় শুট করবে, সাথে তারা কোনো নায়ক নায়িকা নিয়ে যায় নাই, একটা কাক নিয়ে গেছে, কাক শুট করবে। তো এটি নিয়ে স্বভাবত স্থানীয়ভাবে কৌতূহল, এই কাক নিয়ে কি শুট করবে এরা, এটা সিনেমা বানাতে আসছে, কাক দিয়ে কি সিনেমা বানাবে। তো স্থানীয় একটা ছেলে আছে বাবলু, সে এসে জুটে যায় শুটিং এর দলে। এখান থেকে আমি 3টে ক্যারেক্টার পিক করছি। স্টোরিটায় একটা অংশ গল্প বাবলুর জবানিতে বলা হয়, ফার্স্ট পারসন ন্যারেটিভে, উত্তম পুরুষে। একটা গল্প সুমন যে ক্যারেক্টার, সিনেমার ডিরেক্টর, তার জবানিতে বলা হয়। আর একটা গল্প আছে ওখানকার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওই সিনেমা ইউনিটের তরুণের জবানিতে আর একটা গল্প বলা হয়। ওই শুটিংয়ের ওই সময়ের গল্প 3 জনের পয়েন্ট অফ ভিউ থেকে, রসমান ছবিতে যেমন একই গল্প 3টা পয়েন্ট অফ ভিউ থেকে আগায় যাচ্ছে এবং আলাদা একটা সম্পূর্ণ গল্প, পরিপূর্ণ গল্প হয়ে উঠতেছে। এই গল্পটা 3টা পয়েন্ট অফ ভিউ থেকে এক চ্যাপ্টার করে করে আগাচ্ছে এবং একটা পরিপূর্ণ গল্প হয়ে উঠতেছে এবং দেখা যাচ্ছে somehow they are destined to fate, তারা নিয়তির কাছে কোনো না কোনো জায়গায় বন্দী এবং এক গল্পটা এসে একটা বিন্দুতে মিলে যায়। এখন বাকি এইটুকুই আমি বললাম। এই যে মোটামুটি বেশ 3-4 বছর ধরেই আপনি কন্টিনিউ লিখে যাচ্ছেন অলমোস্ট, এই সময়ের মধ্যে আপনার কাছে কি কখনো এরকম হচ্ছে, অনেকে বলেন যে রাইটার্স ব্লক, মানে লিখতে পারছে না, হ্যাঁ রাইটার্স ব্লক, পড়তে পারছেন, এরকম কখনো ফেস করেছেন? না, এটা ফেস করিনি। আচ্ছা, এবং আপনি ব্যাকগ্রাউন্ডে বলছিলেন যে আসলে কিছু না কিছু করে তো আসলে অনেকেই সময় পার করে, তো আপনি লেখালেখির মধ্যে থেকে সময়টা পার করেন এবং হচ্ছে কি আপনি এটার মধ্যে থাকতেই পছন্দ করেন।
আমি লিখি না, সেটা হচ্ছে আমি ব্যক্তিগত, আমি নিজের ইচ্ছায় লিখি না। আমার কাছে মনে হয় এই সময় আমার একটু পড়তে হবে, আমার পড়তে ইচ্ছা করতেছে, মানে পড়ার খুব ক্ষুধা জাগে না যে আমার অনেক পড়তে হবে, এটা পড়তে হবে, না পড়লে আমার খুব মাথায় যন্ত্রণা হচ্ছে। আমি লিখি না যখন, তখন পড়ি। আগে খুব ছবি দেখতাম, ইদানিং ছবি দেখা একদম কমে গেছে, ছবি অলমোস্ট দেখাই হয় না। মানে আমার সময় কাটানোর একটা অংশ হচ্ছে লেখা। আর আমি রাইটার্স ব্লগ যে ব্যাপারটা বলে, আসলে সম্ভবত আমি ওভাবে করে রাইটার হয়ে উঠতে পারিনি, এই জন্য আমার রাইটার্স ব্লগও তৈরি হয়নি। না, এটা আসলে ওই যে বিভিন্ন কারণে হয়তো হয়, আপনার হয়নি এখনো পর্যন্ত, হয়তো হতেও পারে, ভবিষ্যৎ পড়ে আছে সামনে, কত অনেক হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আপনি মূলত বাংলা সাহিত্যে কাদেরকে অনুসরণ করেন, বা কাদের লেখা বেশি পড়েছেন বা ভালো লাগে? আমার তো খুবই পছন্দ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, তারাশঙ্করের লেখা, সুনীলের লেখা আমার খুবই পছন্দ। একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত হুমায়ুন আহমেদের লেখাও খুব পছন্দ ছিল। আমার একটু ক্লাসিক ঘরানার লেখাই পছন্দ, বেশি ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, আর বিদেশি সাহিত্যের মধ্যে? বিদেশি সাহিত্যের মধ্যে আমার তো মার্কেস খুব প্রিয়। আচ্ছা, মার্কেস খুব প্রিয়, মুরাকামি তো প্রিয়। এটা তো আমার সাথে তো বললামই যে আমার ওনার গদ্যের যে রিদম, ওই রিদমের সাথে আমার বাংলা গদ্যের রিদম ম্যাচ করে, সো আমি ওনার বই অনুবাদ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, আমার কামু খুব প্রিয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আলবেয়ার কামু, ওনার লেখা খুব পছন্দ। তো আমার আছে এরকম, আসলে নাম বললে আসলে অনেক লিস্ট অনেক বড় হয়ে যাবে, তো ওই বিশাল বড় লিস্ট ধরে টানাটানি করাটাও ডিফিকাল্ট হয়ে যাবে। কথা সাহিত্যিক ও অনুবাদক আলবি আহমেদ কখনো কি কবি আলবি আহমেদ হতে পারে? কবিতা লেখা খুব টু টাফ জব। আমি কবিতা ম্যাক্সিমাম, মানে এটা আসলে কোনো চান্স নাই। আমি আমার প্রথম উপন্যাসের জন্য 2 লাইনের একটা কবিতা লিখতে হয়েছিল, ওই 2 লাইনের একটা কবিতা। আমি কতজনকে যে রিকোয়েস্ট করলাম, আমার এই থিম, এই ব্যাপার, 2টা লাইন লিখে দাও, মানে উপন্যাসের শেষ বাক্যটা, শেষ 2টা বাক্য একটা কবিতা হবে। আমি অনেককে রিকোয়েস্ট করছি আমাকে একটু লিখে দাও, ক্রেডিটে তোমার নাম দিয়ে দিব, এই শেষ কবিতাটা তুমি লিখছো। তো আলটিমেটলি কারোর কাছ থেকে ওই হেল্পটা পাইনি। শেষমেশ নিজেই অনেক কষ্ট করে লিখলাম। পরে বুঝলাম যে কবিতা লেখা খুবই টাফ। আমি আমার জীবনে কবিতা বলতে ওই 2টা লাইন, ওই 2টা লাইনই লিখছিলাম, এরপরে আর লিখিনি। এবং ওইটা আদৌ কোনো কবিতা হয় নাই, ওইটা জাস্ট একটা কিছু মিলটিল হয়ে একটা কিছু হয়েছে, এই। আচ্ছা, আর কবিতা, কোন ধরনের কবিতাগুলো আপনি পড়তে পছন্দ করেন? আমি যে কবিতায় ভিজুয়াল আছে, মানে একটা কবিতা পড়লে আমি একটা ভিজুয়াল চোখের সামনে দেখতে পাই। ধরেন আমার শুট করতে ভাল লাগে। যেমন আমি অনেকের কবিতা আমি শুট করি, যেমন আমি আলতাফ শাহনেওয়াজের একটা কবিতা, আমি এত চমৎকার ভিজুয়াল ছিল, আমি শুট করছিলাম, আমি দেখেছি। হ্যাঁ, গ্রামের লোকেরা যা বলে। তো একটা কবিতা পড়লে চোখের সামনে যখন একটা ভিজুয়াল ভেসে ওঠে, তো আমার মনে হয় যে আমি ওই ভিজুয়ালটা দৌড়ে যে শুট করা শুরু করি। মানে আমার একটা শুটিংয়ের বাতিক আছে, যেমন এখানে আপনারা যখন বসে সবকিছু প্রস্তুত করতেছিলেন, আমি বসে বসে বিভিন্ন জিনিস এখানে বসে বসে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে আমি শুট করতেছিলাম একটু একটু করে। তো আমার একটু শুট করার বাতিক আছে যে কোনো জিনিস। তো আমার যে কবিতা, এটা বলতেছি না এটা হচ্ছে কি মানে আদর্শ একটা মাপকাঠি। আমার ব্যক্তিগত মাপকাঠি হচ্ছে, আমার যে কোনো একটা কবিতা যখন আমি পড়ি, আমার চোখের সামনে একটা ভিজুয়াল ভেসে ওঠে। অনুভূতির ব্যাপারটা মুখ্য না আমার ক্ষেত্রে। যখন একটা ভিজুয়াল ভেসে ওঠে, আমার কাছে মনে হয় ওই কবিতাটা আমি শুট করতে পারবো, আমার ওই কবিতাটা পছন্দ হয়ে যায়। আচ্ছা, লেখালেখির আসার পেছনে আপনি একটা গল্প বললেন আমাদেরকে ছোট করে, তো শুরুতেই সেটা নিয়ে আলাপ করছিলাম। তো যদি কখনো সুযোগ হয়, যেমন আজকে, আপনি আসলে কাদেরকে কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাতে চান? লিস্ট তো অনেক বড়, আপাতত সংক্ষেপ করি। যারা আমি লেখালেখি একটা অনর্থকরী কাজ, এই অনর্থকরী কাজ কোনো টাকা যোগান দেবে না জানার পরেও যারা আমার পরিবার, তারা আমাকে লেখালেখিতে নিরুৎসাহিত করে না, তাদেরকে সবার আগে ধন্যবাদ দিতে হয়। তো আমার প্রকাশক ম্যাক্সিমাম বইয়ের বাতিঘর, তো বাতিঘরকে ধন্যবাদ দিতে হয়। বাতিঘর মানে আমি শুধু একজনকে ধন্যবাদ দিব না, বাতিঘরে দীপঙ্কর দা আছেন, রাশেদ ভাই আমার লেখাটা এডিট করেন, মোজাম্মেল ভাই আছেন, খুব যত্ন নিয়ে এডিট করেন। প্রচুর ভুল লিখি, তো এগুলো উনি এডিট করে শুদ্ধ করে আপনাদের সামনে আনেন। আমাকে দিয়ে প্রথম গল্প লিখেছেন আলতাফ ভাই, তো ওনার কাছেও আমি কৃতজ্ঞ। আমি আরো অনেক মানুষের কাছে কৃতজ্ঞ, যেমন লুনা রুশদি আপা আমার ম্যাক্সিমাম বই বেটার রিড করেন। মুশফিকা ইসলাম তরি, ও একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে, ও আমার প্রচুর এডিটে হেল্প করে। আমি যে কোনো ব্যাপারে কনফিউজ থাকলে ওকে নক দেই। নুসরাত নওরিন আছেন একজন শিক্ষক প্লাস অনুবাদক, ক্যাচারিন্দা রাই অনুবাদ করেছে বাংলায়, খুব ভালো অনুবাদ করে, খুব ভালো লিখে, ওর ছোট গল্প খুব ভালো, তার কাছে কৃতজ্ঞ। আসলে
লিস্ট ক্রমাগত বড় হতে থাকবে, কারণ আমি এত ছোট এবং এত মানুষের কাছ থেকে এতভাবে হেল্প পাই, কেউ বাদ পড়ে থাকলে আসলে সে কষ্ট পাবে, আমি তার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। একদম সেটাই আর কি। এটা আসলে জানতে চাই এই জন্যই, কারণ আপনার এইখানে আসলে তারা হয়তো দেখবেন অনুষ্ঠানটি, তো যারা আপনার পাশে ছিলেন, আপনাকে সঙ্গ দিয়েছেন, তারা নিঃসন্দেহে আপনার এই পথ চলার পথটাকে সহজ করে দিয়েছেন। এটাই খুব স্বাভাবিক। আমি কিজির কাছ থেকে প্রচুর হেল্প পাই, কিজি তাহনিনের কাছ থেকে হেল্প পাই, লেখালেখি বিষয়ে যে কোনো কিছু। আমরা দীর্ঘদিন একই সাথে, মানে আমি একটা গল্প লিখলে ওকে দেখাতাম, দেখো তো এটা কিছু হয়েছে কিনা, ও একটা গল্প লিখলে আমাকে দেখাতো, দেখো তো এটা কিছু হয়েছে কিনা, বা এখানে কিছু চেঞ্জ করা লাগবে কিনা। আমাদের মধ্যে প্রচুর তর্ক হইতো আগে, তো এখন ও একটু চাকরি বাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমি একটু নিজেকে আলাদা করে ফেলছি, একটু ওর কাছ থেকে ওর নামটা বাদ পড়ে গেছিলাম, অ্যাড করে দিচ্ছি, সরি। এরকম আরো অনেক বাদ পড়ে যাবে। অনুষ্ঠান আপনি যত বাড়াবেন তত আমার একটা একটা করে মনে পড়তে থাকবে, তো অনুষ্ঠান শেষ করে ফেলেন। একদম। যদি কখনো ইচ্ছে হয় বা সুযোগ হয়, আপনি আসলে কোন স্থান বা কোন দেশ বা কোন জায়গাটা ভ্রমণ করতে চান? ভাবেননি, মানে অর্থাৎ খুব একটা আগ্রহ কোথাও প্রতি নেই হয়তো। আমি চোখ বন্ধ করে একটা বই নিয়ে বসলে ওই দেশে ঢুকে যেতে পারি, সো আমার ওখানে যে ফিজিক্যালি যেতে হবে আমি ওই আগ্রহটা খুব বেশি যে বোধ করি না। এইরকম একটা উত্তরই চাচ্ছিলাম যে আসলে খুব বেশি আগ্রহ বোধ করি সেরকম মনে হয়। বই ব্যাপারটা কতটা দারুণ, পাঠক বা দর্শক যারাই দেখছেন আপনারা কিন্তু বুঝতে পারবেন বই ব্যাপারটা কতটা দারুণ, যে একজন লেখক যখন বা একজন মানুষ যখন বইকে ভালোবাসে তখন বই হাতে নিয়ে সে একটা দেশে চলে যায়। এইটা কিন্তু আপনি আসলে ওই সিনেমা দেখে পাবেন না, এই ফিলিংসটা আপনি বই হাতে নিলে পাবেন, যেটা আমাদের লেখক বললেন। আলভি ভাই অনেক সময় দিলেন আজকে আমাদেরকে, আমি অনেক বেশি খুশি এর জন্য যে আজকে আপনি মানে দীর্ঘ ব্যস্ততার মাঝখানেও আপনি আমাকে সময় দিতে পারলেন। আপনি অনেক চাপে ছিলেন, মাঝখানে অনেকবার স্কেজুল করা হলো, কিছুই হলো না আলটিমেটলি, কিন্তু এখন আলটিমেটলি বসা হলো, এটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। প্রথম কথা হচ্ছে আমি কখনোই খুব একটা ব্যস্ত থাকি না, কিন্তু আমি যখনই খুঁজি তখনই ব্যস্ত থাকেন। না, আমি ব্যস্ত থাকি না, আমার ক্যামেরার সামনে আসার ব্যাপার অনীহা আছে। তো আমি আমার যে ব্যস্ততা তৈরি করি এটা কৃত্রিম ব্যস্ততা। তো আমার ক্যামেরার সামনে আপনি আমাকে যতবারই রাখবেন আমার এরকম একটা কৃত্রিম ব্যস্ততা থাকবে, আমি ক্যামেরার সামনে আসতে চাই না। আমি নিঃসন্দেহে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই জন্য যে আসলে আপনি আপনার স্নেহ বা ভালোবাসা যে দেখালেন, যে সময় দিলেন, এটার প্রতি সারা জীবন কৃতজ্ঞতা থাকবে। কারণ আজ থেকে হয়তো বা 20 বছর 50 বছর পরেও আপনারা যারা পাঠক থাকবেন, এই যে আলভি আহমেদের লেখা অনুবাদের বইগুলো পড়বেন বা মৌলিক পড়বেন, তারা কিন্তু এই সাক্ষাৎকারগুলো খুঁজবেন, তারা কিন্তু দেখবেন, তখন আমার এই কথাগুলো শুনে তারাও খুশি হবেন এবং আমাকে ধন্যবাদ জানাবেন। এটা আমি আশা করি এবং এই জন্যই ভালো লাগছে বেশি। আপনাকে থ্যাঙ্কস আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনাদের প্ল্যাটফর্ম বুকওয়ার্ম শুনবই বোধহয়, আরেকটা বুকওয়ার্ম আমাদের শুনবই আমাদের, তো তাদেরকেও ধন্যবাদ এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আপনারা এত কষ্ট করে এত আয়োজন করে কাজটা করছেন, জি থ্যাঙ্কস আ লট। আপনাকে ধন্যবাদ আলভি ভাই, ভালো থাকবেন। জি। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ যারা এই দীর্ঘ সময় জুড়ে আমাদের আলাপ আলোচনা গল্পগুলো শুনছিলেন। আমরা খুবই ইনফর্মালি অনেকগুলো বিষয় গল্প করলাম, অনেক ফান করলাম, অনেক ধরনের মজাই এখানে পাবেন আপনারা, যেটা অন্য অন্য শোগুলোতে কঠিন আলাপ আলোচনার মধ্যে পান না। তো সকলকে বলবো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মন্তব্য কমেন্টস বক্সে জানাবেন। আর সকলকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বইয়ের পাতায় স্বপ্ন খোঁজেন। আসসালামু আলাইকুম।